বিয়ে। মানে আমি বিশ্বাস করতে পারতেছি না যে তুমি আসলেই ভালোবেসে আমার সাথে আসছো, এভাবে সবকিছু দিতে আসছো। আই এম রিয়েলি কনফিউজ। আজকে আমি তোমাদের একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। তুমি জি স্যার। না না বসো। কি যেন নাম তোমার? সন্দেশ। সাইলেন্ট। সন্দেশ, খুবই সুন্দর নাম। থ্যাংক ইউ স্যার। তুমি তোমার ফ্যামিলির অনেক আদরের, তাই না? একদম। কে কে আছে তোমার ফ্যামিলিতে? স্যার ফ্যামিলিতে বাবা আছেন, আমি দুজন। রসগোল্লা নাই? আহা, তুমি তো অলমোস্ট কমপ্লিট করে ফেলেছিলে, এখন আবার এখানে এসে সেকেন্ড ইয়ারে ভর্তি হলে? স্যার খাল কেটে কুমির না তো মানুষেরই স্বভাব, এমন একটা স্বভাব আমার আছে। কুমির চলে আসে, আমার লেখাপড়াটা আর পাইনি, কিন্তু আবার শুরু করবে। ওকে গুড। শাহেদ, তোমাকে কোনোভাবেই ফোনে পাচ্ছি না। আমার আগামীকাল সেমিস্টার ফি জমা দেওয়ার লাস্ট ডেট। আমি এইবার যদি সেমিস্টার ফি জমা দিতে না পারি, আমি হয়তো পরীক্ষা দিতে পারবো না, হয়তো আমাকে ভার্সিটি থেকে বের করে দিবে। আমার কাছে হাত খরচের টাকাটাও নেই। তুমি প্লিজ কিছু একটা করো, কি হয়ে আমাকে একটু কল দাও প্লিজ। স্যার স্যার প্লিজ স্যার 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 এবারের মতো একটা শেষ সুযোগ দেন স্যার প্লিজ। কতগুলো রিটেক আছে তোমার মাথায় আছে? লেখাপড়াটা ঠিক মতো করো, ব্যাপারটাকে একটু ভালোভাবে ডিল করো। এবারের মতো তোমার সেমিস্টার ফি সাবের কল্যাণ ট্রাস্ট থেকে অ্যাডজাস্ট করা হয়েছে। আর তুমি তো জানোই অসচ্ছল এবং চাকুরিজীবী স্টুডেন্টদেরকে সাবের কল্যাণ ট্রাস্ট হেল্প করে থাকে। স্যার থ্যাংক ইউ। তো এটা কিন্তু তোমার শেষ চান্স, ঠিক মতো লেখাপড়া করো। হ্যালো হ্যালো, আচ্ছা, তুমি ফোন ধরো না কেন? এই একটু ব্যস্ত ছিলাম, বাসায় আছি। বিজি না? আমি তোমার বাসায় উঠতেছি। বাসায় উঠতেছো মানে? আমি আসলে সাহেবের ফ্রেন্ড না, গার্লফ্রেন্ড। ও আমাকে লাস্ট 1 বছর যাবত বিয়ের কথা বলে ঘোরাচ্ছে, বিয়ে করছেন। ইভেন 7 দিন যাবত আমি তাকে কোনো ফোনে পাচ্ছি না, সে আমার সাথে দেখা করছে না। আপনার সাথে এসে ডিরেক্ট কথা বলি, সবকিছু ফয়সালা আপনার সামনে হোক। আপনি সাহেবকে একটু ডাকুন। শাহেদ, শাহেদ, আমি এসব কি শুনছি? বাবা করলাম, আমি সব এক্সপ্লেন করি। বাবা ও আমার পরিচিত, আমার রিলেশন ছিল, এন্ড একটা পর্যায়ে গিয়ে আমি ভাবছিলাম যে ওর সাথে আমার যা, আই ওয়াজ রং বাবা। ও একটা গোল্ড ডিগার বাবা, ওর টাকা পয়সা লোভ। সামনে কথা বলো তুমি। কি বলতে চাও তুমি? কেন আসছো আমার বাসায়? কেন আসছে বোঝো না তুমি? বিয়ের কথা বলে কেন ঘোরাচ্ছ? বাবা শি ওয়াজ ম্যারিড। আমি মানে ওর সাথে আমার রিলেশনশিপ ছিল, বাট আমি কোনোভাবেই জানতাম না বাবা রিলেশনশিপের আগে দ্যাট ও ম্যারিড ছিল। ওর হাজব্যান্ডকে ডিভোর্স দিয়ে আসছে আমার কাছে, এন্ড এটা আমি জানার পরেও আমি সেটা অ্যাকসেপ্ট করে নিছি। তুমি আমাকে যে পকেট মানি দিতে বাবা, সেখান থেকে আমি ওর সেমিস্টার ফি দিতাম, ওর কলেজ ফি দিতাম। এরপরেও আমার সাথে চিট করছে। আঙ্কেল বিশ্বাস করুন, আমি লোভী না। হ্যাঁ, আমি যা করেছি সবকিছু ওকে ভালোবেসে করেছি। আমার হাজবেন্ডের সাথে লাস্ট টাইম আমার বনিবনা হচ্ছিল না, আমি ওকে ভালোবেসে আমার হাজবেন্ডকে আমি ডিভোর্স দিয়েছি। ওর থেকে আমি ঢাকা শহরে একা থাকি, ছোট একটা জব করি, টাকা দিয়ে আমি নিজে সব খরচ চালাই। আমি শুরু থেকে বুঝতে পেরেছি যে তুমি একটা অসভ্য ফ্যামিলি থেকে এসো, নাহলে এখানে এসে এইসব কথা বলতে না। আমি এটাও বুঝাচ্ছি যে তুমি একটা আনএডুকেটেড ফ্যামিলি থেকে এসো। সেকেন্ডলি, তোমার এত বড় সাহস হলো কি করে? তুমি বিয়ে করেছো, তারপরে আমার ছেলের সাথে সম্পর্ক করেছো। তুমি আমাদের ফ্যামিলি সম্পর্কে জানো? কোন অ্যাঙ্গেল থেকে তোমার সম্পর্ক ভালোবাসা বা বিয়ের শাদী পর্যন্ত যাবে? তুমি তোমার স্বামীকে ঠকিয়েছো, প্রতারণা করে এখন আমার ছেলের সাথে প্রতারণা করছো। আমি চাই না তোমার দিক থেকে আমার ছেলের সাথে কোনো প্রকার যোগাযোগ থাকে। তুমি বের হয়ে যাও, যাও। আসসালামু আলাইকুম স্যার। স্যার আমি রেডি হচ্ছি, অফিসে আসছি। আজ থেকে আপনাকে আর কাজে আসতে হবে না। জি স্যার। স্যার কি বলছেন? কেন? আমি কি করেছি? আপনি কি করেছেন সেটা আপনি জানেন না। স্যার আমি তো নিয়মিত অফিসে আসি, আমি সব কাজ মন দিয়ে করি। কেন এমন হচ্ছে? কেন কেন করা হচ্ছে আমার? আমাদের এখানে আসলে সব মানুষের জন্য চাকরির ব্যবস্থা আছে। কি মনে হয় গতকাল একটি বাড়িতে গিয়ে সিনক্রেট করে এসেছি, রাত আসলে আমাদের বসের ব্রেনখান থেকে ফোন এসেছি যে ধরনের ঘটনা ঘটছে, তারপর আপনাদের চাকরিটা আসলে উই আর রিয়েলি সরি। সন্দেশ, আমি তোমাকে এখানে দেখে খুব খুশি হয়েছি। আসলে পরিশ্রম মানুষকে কতটা সফল করে সেটা তোমাকে দেখেই বোঝা যায়। কি নাম আপনার? রুহি। রুই, আমি কি আপনাকে চিনি? সিমন সাহেব, দেখুন আমাদের এটা তো রেস্টুরেন্ট বিজনেস, তাই না? কিন্তু ওদের ম্যানার থাকাটা ইম্পর্টেন্ট। সহি, আপনি যে এদিকে আসুন। সরি, আপনার চাকরিটা হচ্ছে না, আপনি আসতে পারেন। স্যার কি বলেন? আপনি না একটু আগে বললেন আবার সবকিছু ওকে, আমি তো ভেবে ফেলেছি আমার জবটা হয়ে গেছে। আপনি বলেছেন আপনি বললে জবটা হয়ে যাবে, তাহলে জবটা কেন হচ্ছে? সোহে, আমি কিন্তু আপনাকে একটু আগে আরেকটা কথা বলছিলাম যে আমাদের এমডি সাহেব যদি আপনাকে শিওর না করেন, সেক্ষেত্রে আমরা আপনাকে শিওর করতে পারবো না। স্যার আমি সরি স্যার, আমার ভুল হয়ে গেছে। আমি অন্য কারোর সাথে আপনাকে মিলিয়ে ফেলেছি, আমি আপনাকে আসলে চিনতে পারিনি স্যার। আমার এই জবটা খুব দরকার স্যার। আমার বাসা ভাড়া, সেমিস্টার ফি সব কিছু বাকি। তো এই জবটা না পেলে আমার জীবনটাই থেমে যাবে স্যার। আমি কিছু করতে পারবো না। আমি জীবনে শুধু পড়াশোনাটাই করতে চেয়েছি, আর কিছু করতে চাই না স্যার। আপনি যা বলবেন আমি সেভাবে চলবো। আপনি যা 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 করতে বলবেন আমি তাই করবো। প্লিজ স্যার, প্লিজ স্যার। স্যার আচ্ছা রোহি, তুমি কি আমাদের স্যারকে আগে থেকেই চিনো? মানে ওই দিন তোমার কথাবার্তা শুনে মনে হচ্ছে যে তুমি স্যারকে আগে থেকে চিনো। হ্যাঁ, আমি ওনাকে আগে থেকে চিনি। না মানে উনি আমার ক্লাসমেট, আমরা একই ভার্সিটিতে পড়ি, একই ক্যাম্পাসে আছি। ওনার পড়াশোনার গ্যাপ ছিল, এখন আমাদের সাথে কন্টিনিউ করছে। তোর কাছে আমি হিসাব চেয়েছি। মামা,
এরকম করলে তো হবে না, তাই না? আমি তো একটা দায়িত্ব নিয়েছি, এই জায়গাটা কিন্তু একটু চেক করা উচিত। টাকা পয়সার বিষয়, ব্যবসার বিষয়, এখানে আসলে এইভাবে সবাইকে ছাড় দিতে হবে। আচ্ছা, সব বাদ দিলাম, আপনি এটা দেখলে আমার ভালো লাগবে, প্লিজ। যে ছেলে তার স্ত্রীর জন্য শেষ সম্বলটা বিক্রি করে দেয়, আমি তার কাছ থেকে হিসাব নেব। দেখ বাবা, তুই ছাড়া আমার আর কে আছে? এতদিন এগুলো সব আমি কষ্ট করে সামলেছি, এখন থেকে তুই সামলাবি। আমাকে তো কোনো হিসাব দিতে হবে, তুই তোর মতো করে চালা। আঙ্কেল, আমি অনেক বড় ভুল করেছি। সন্দেশের মতো ছেলেকে আসলে আমি দূরে ঠেলে দিয়েছি, অবহেলা করেছি, আমি কাজটা ঠিক করিনি। আমি আমার সব ভুল বুঝতে পেরেছি আঙ্কেল। সন্দেশ সন্দেশ আমি ভুল করেছি। আমি তোমাকে ডিভোর্স দিয়ে শাহেদের কাছে গিয়েছি। আমি ভেবেছিলাম ওইটাই জীবন, শহরের মানুষরা অনেক ভালো, জীবনে চলতে অনেক টাকার দরকার। ভেবেছিলাম শাহেদকে বিয়ে করে সুন্দর একটা সংসার করবো, ঘুরবো ফিরবো, যে সংসারে কোনো অভাব থাকবে না, খুব গোছানো একটা সংসার হবে। কিন্তু সেটা আমার স্বপ্নই ছিল, বাস্তবতা অনেক কঠিন। বাস্তবতা বুঝতে গিয়ে সব ফেক মানুষদের মাঝে আমি আসলে সত্যিকারের ভালোবাসাটা খুঁজে পাইনি। আমি বুঝতে পেরেছি জীবনে চলার জন্য যোগ্যতা দরকার হয়। আমাকে তোমার কোনো কিছু দিতে হবে না, পড়াশোনার জন্য কোনো খরচও দিতে হবে না। আমি নিজের যোগ্যতা দিয়ে পড়াশোনা করে চাকরি করে টাকা পয়সা উপার্জন করব। সন্দেশ, আমি শুধু চাই তোমার পাশে আমার বউ হিসেবে স্বীকৃতি পেতে। আমার মনে হয় তোমার এখন যাওয়া উচিত, প্লিজ। মানুষ তার জীবনে সবচাইতে বেশি ওই জিনিসটার পিছনেই দৌড়ায়, যে জিনিসটাকে সে সবচাইতে বেশি ভালোবাসে। আমি যেমন তোমার পিছনে দৌড়েছি, কেন জানো? আমার জন্মের পর পর আমার পরিবারের সবার নেক্স, আমার বুদ্ধির পরে কখনোই পরিবারকে জিনিস আমি বুঝি। যেদিন তোমার গিয়ে করছিলাম, আমি ভাবছিলাম হয়তো বা আমার কি রাখবো, সৃষ্টিকর্তা তোমার মাধ্যমে আমার কাছে আমার পরিবার পাবো, কিন্তু আমি ভুলছিলাম। আমি ভাবছিলাম তোমার মতো একটা মানুষ যদি আমার জীবনে থাকে, আমার জীবন হয়তো আর কোনোদিন কোনো আফসোস থাকে। আমি সেইখানেও ভুলছিলাম। আমি আসলে এই মানুষটাই যারা তুমি সবচেয়ে বেশি ভালোবাসো। শুধু আমি কেন, যে ছেলেটার জন্য আমার ছেড়ে গেছিল না, ওই ছেলেটাও ওই মানুষটা যাও তুমি সবচেয়ে বেশি ভালোবাসো। আমি জানি তুমি ঠিক তোমার ভালোবাসার জিনিস আর কোনোদিন নিজের চেহারাটা আমরা দেখ। আমি জানি না ও আজকে যে কথাগুলো বলছে সেটা আসলেই মন থেকে বলছে কিনা, কিন্তু আমার মন বিশ্বাস করতে চায় ও আজকে আসলে আমার কাছেই আসছিল। আমার মন বিশ্বাস করতে চায় ও আমার টাকা কেন, আমার এই ভালোবাসছিল। হয়তোবা দেরি করে ফেলছে, কিন্তু নিজের ভুলটা বুঝতে পারছে। এই সব কিছু বুঝাও আমি শত চাওয়ার পরে ওকে মাফ করতে পারবো না, কারণ আজকে যদি আমি ওরে সুযোগ দিই তাহলে হয়তো হাজারো মানুষ সুযোগ পেয়ে যাবে মানুষকে প্রতারণা করার। পৃথিবীতে সব কিছুর মাগ হোক, কোনোদিন প্রতারণার মাগ না হোক।